নমস্কার বন্ধুরা, পডকাস্ট উইথ শান্তনু চ্যানেলে সবাইকে স্বাগত। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার দেবরাজ দাস। বাই প্রফেশন আমি একজন ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার। আমি 2023 সালে পাস আউট করেছি এবং তারপরে আমার অকাল্ট সায়েন্সে ইন্টারেস্ট থাকায় অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করা এবং সেই সূত্রে আমি অ্যাস্ট্রোলজিকে অ্যাজ মাই প্রফেশন হিসেবে চুজ করেছি। তো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই দিদি আমাকে কিছু প্রশ্ন করবেন, অ্যাস্ট্রোলজি রিলেটেড কিছু প্রশ্ন করবেন। সেই বিষয়ে সাধারণ মানুষের যা যা মতামত, যা যা জানার থাকে এবং যা যা কনফিউশন থাকে, সে সমস্ত অনেক কিছু কনফিউশন দূর করার চেষ্টা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে করব। শুরু করি। তোমার শুরুতেই বলি, আমাদের সব দর্শক বন্ধুরা সবার কাছ থেকে জানতে চায় অ্যাস্ট্রোলজির বেসিক, তোমার জ্যোতিষটা কি, সেটা নিয়ে যদি তুমি কিছু। সর্বপ্রথমে বলে রাখি, অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ বিদ্যা এটা কিছুই নয়। মানুষ যখন জন্মায় সেই সময় আকাশে গ্রহ, নক্ষত্র, তারাদের পজিশন, অর্থাৎ আমাদের এই সৌরজগতে 9টা গ্রহ রয়েছে। এই 9টা গ্রহের পজিশনের উপর ভিত্তি করে একটা মানুষের জীবনে কি রকম প্রভাব আসতে পারে তার যে স্টাডি, সেটাই হলো আমাদের এই অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ। এবার আদিকাল থেকে আমরা আমাদের সনাতন ধর্ম মতে আমরা গ্রহ নক্ষত্রের স্টাডি করে এসেছি। যে সোজা কথায় বলতে গেলে আমাদের সম্পূর্ণ আকাশটা 12টা রাশিতে বিভক্ত। মেষ থেকে নিয়ে মীন অব্দি 12টা রাশিতে আমাদের এই আকাশটাকে বিভক্ত করা হয়েছে। এবং এই বিভিন্ন রাশিগুলিতে যখন একটি গ্রহের গোচর হয়, তার প্রভাব মানুষের জীবনে কিরকম আসে, সেটি হচ্ছে আমাদের জ্যোতিষ। একটা মানুষ যখন জন্মাচ্ছে, তার একদম পূর্ব দিকের যে সীমা, সেটি যে রাশিতে পড়ছে সেইটা হয় সেই মানুষটির লগ্ন। এবং জন্মের সময় যে গ্রহ যে রাশিতে থাকবে সেই অনুযায়ী তার একটা প্রিন্ট বা তার একটা ফটো নেওয়া হয় যে আকাশে কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছিল, সেটাকেই বলা হয় আমাদের এই পুষ্টি। এবং তার উপর বিচার করেই আমরা একটা মানুষের ভবিষ্যৎ কিন্তু অনেকটা পরিমাণে প্রেডিক্ট করা যায় যে সে ভবিষ্যতে কিরকম করতে চলেছে, তার অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে, তার কেরিয়ার কোন দিকে যেতে পারে। তো সেই সমস্ত একটা মানুষের পুষ্টি দেখে কিন্তু বলা অনেকটাই যায়। এটাই হচ্ছে আমাদের জ্যোতিষের বেসিক বলতে গেলে। আমাদের নেক্সট কোশ্চেন হলো, অ্যাস্ট্রোলজি বা হরোস্কোপ কি? হরোস্কোপ হলো গিয়ে একটা মানুষের জন্ম হলো, সেই জন্মের সময় তার একটা পুষ্টি তৈরি হলো। এই পুষ্টিটাকে ইংরেজিতে আমরা বলি হরোস্কোপ। হরোস্কোপে 12টা রাশি থাকে। মেষ থেকে নিয়ে মীন অব্দি 12টা রাশি থাকে। কি কি? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু এবং মকর, কুম্ভ, মীন। এই 12টা রাশি নিয়ে একটা হরোস্কোপ তৈরি হয়। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে 12টা রাশি কিন্তু ফিক্স থাকে এবং ঘরগুলো কিন্তু আমাদের চেঞ্জ হতে পারে। 12টা রাশি কিন্তু ফিক্স। মানুষের লগ্ন যে ঘরে পড়ছে, সেইটা যে লগ্ন যে ঘরে পড়ছে সেটা হয় যে ফার্স্ট হাউস। সেইখান থেকে কাউন্টিং স্টার্ট হয়। অ্যান্টি ক্লকওয়াইজ আমরা কাউন্ট করতে থাকি। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, অ্যান্টি ক্লকওয়াইজ যায়। তো লগ্ন ভাব থেকে আমরা কি বিচার করি? লগ্ন ভাব হচ্ছে কি আমরা, অর্থাৎ একজন জাতক বা জাতিকার নিচে হচ্ছে লগ্ন। লগ্ন ভাবে যে গ্রহটা অবস্থান করবে মানুষের জীবনে, তার প্রভাব কিন্তু সবচেয়ে বেশি হয়। এবং লগ্নাধিপতি যে ঘরে চলে যাবে এবং যা যে সমস্ত গ্রহের সাথে সংযুক্ত হবে, সেটা কিন্তু মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু ফেলে। তো লগ্ন বিচার করাটাও সবার আগে প্রয়োজন। এছাড়াও যে 12টা ভাব রয়েছে, সেই ভাব নিয়ে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব আজকের এই ভিডিও। পুষ্টি থেকে কি দেখা হবে? আচ্ছা, মানে আমরা পুষ্টি থেকে কি দেখবো, কি জানবো? তো আমরা পুষ্টি থেকে দেখতে পারি একটা মানুষের জীবনে কি হতে চলেছে। যোগ যোগ এবং দশা, এই দুটো হচ্ছে একটা পুষ্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মানুষের জীবনে হয় তার ধনযোগ রয়েছে, তার রাজযোগ রয়েছে, কিন্তু তার জীবনে কোনো রকম উন্নতি হচ্ছে। আবার এরকমও দেখা যায় কোনো মানুষের জীবনে হয়তো খুব বড় অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, তার জীবনে সেগুলো কিন্তু হলো না। সে কত ভালো কিছু হয়েছে সেটাও হচ্ছে না, খারাপ কিছু হয়েছে সেটাও হচ্ছে না। এর কারণ হলো দশা। পুষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো দশা। অন্তর্দশা, মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা, এই তিনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর উপর ভিত্তি করে একটা মানুষের জীবন কিন্তু আবর্তিত হয়। এবার পুষ্টিতে থাকে 12টা ঘর। 12টা ঘরে আমি একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমি এখানে সবার আগে বলছি। লগ্ন হলো প্রথম, অর্থাৎ জাতক বা জাতিকা নিজে আমার স্বাস্থ্য, জাতক বা জাতিকার স্বাস্থ্য, তার সারা জীবনের একটা ওভারঅল হলো লগ্ন। তারপর আসছি আমরা দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি তার টাকা পয়সা, তার ধন, মানে ধন সম্পত্তি ভাব হলো দ্বিতীয় ভাব। এছাড়াও এখান থেকে আমি কি কি বিচার করি? তার খাদ্যাভ্যাস, তার পরিবার, তার পরিবারের মধ্যে তার সম্পর্ক কিরকম থাকবে, এটাও কিন্তু আমরা দ্বিতীয় ভাব থেকে বিচার করি। আচ্ছা, দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা যে কথা বলছি সেটাও কিন্তু দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয়। এরপর আমরা আসি তৃতীয় ভাবে। তৃতীয় ভাব হলো ত্রিশরায়া, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র উৎপত্তি হচ্ছে বৃহৎ পরাশরী পরাশাস্ত্র। পরাশর মুনি এই পরাশাস্ত্র নিয়ে লিখেছিলেন, সেইখান থেকে কিন্তু জ্যোতিষবিদ্যার উৎপত্তি। তো পরাশর ঋষি তার বৃহৎ পরাশরী পরাশাস্ত্রে বলে গেছেন 3, 6 এবং 11, এই তিনটাকে বলা হয় ত্রিশরায়া ভাব। মানুষের জীবনে যত দুঃখ, কষ্ট, সমস্যা সমস্ত এই তিনটে ভাবের জন্য কিন্তু আসে।
এর মধ্যে তৃতীয় ভাব হলো সর্বাপেক্ষা কম ক্ষতিকর, এরপর আছে 6 নম্বর ভাব এবং একাদশ ভাব হচ্ছে সবচেয়ে ক্ষতিকর। কেন আমরা ডিটেলস এই ভিডিওতে আলোচনা করবো। এবার তৃতীয় ভাব থেকে আমরা কি দেখি, প্রথমত দেখা হয় মানুষের জীবনে হার্ডওয়ার্ক, সে কতটা পরিমাণ জীবনে পরিশ্রম করতে পারে, তার জীবনে সাফল্য অর্জন করার জন্য সে কত দূর অব্দি যেতে পারে, তার হার্ডওয়ার্ক, এই জিনিসটা আমরা তৃতীয় ভাব থেকে দেখি। তৃতীয় ভাব কাকে দেখা হয়, আমাদের শর্ট ট্রাভেল, অর্থাৎ আমরা আজকে ধরুন যাচ্ছি চিড়িয়াখানায় ঘুরতে যাচ্ছি, পরশু দিন আমরা কোনো একটা মন্দিরে ঘুরতে গেলাম, এই যে দৈনন্দিন জীবনে যে শর্ট ট্রাভেল, এটা কিন্তু আমাদের তৃতীয় ভাব থেকে বিচার করা হয়। আর বিচার করা আমরা সামনের মানুষের সঙ্গে কমিউনিকেশন করছি, কমিউনিকেশন বিচার করা হয়। ডকুমেন্টেশন, আমরা যখন কোথাও ডকুমেন্টেশন চেক লিখছি, কোন একটা এগ্রিমেন্ট করছি কারোর সাথে, সেই ডকুমেন্টেশনের ভাবটাও কিন্তু তৃতীয় ভাব থেকে আমরা দেখে থাকি। আচ্ছা, তৃতীয় ভাব থেকে কিন্তু রাইটিংও দেখা, আমরা যে লেখা, সেটাও কিন্তু তৃতীয় ভাব থেকে দেখা হয়। এরপর আমরা আসি চতুর্থ ভাব। চতুর্থ ভাব হচ্ছে আমাদের মানসিক শান্তির ভাব, বা আমরা যে ফ্যামিলির সঙ্গে ক্লোজ যে বসবাস করছি, অর্থাৎ দ্বিতীয় ভাব মানে আমাদের হোল ফ্যামিলি, মানে হয় না, একটা হয় পুরো জয়েন্ট ফ্যামিলি, তার বড় একটা পরিবার আছে, সেটা হচ্ছে দ্বিতীয় ভাব। আর চতুর্থ ভাব হচ্ছে আমাদের ইমিডিয়েট ফ্যামিলি, অর্থাৎ আমাদের স্ত্রী, তার স্বামী, তার ছেলে মেয়ে, এই যে ছোট সংসার, এইটা হচ্ছে আমাদের চতুর্থ ভাব এবং মানসিক শান্তি। আচ্ছা, চতুর্থ ভাব থেকে মায়ের জায়গাও কিন্তু আমরা চতুর্থ ভাব থেকে বিচার করে থাকি। ইভেন কেপি অ্যাস্ট্রোলজি বা কৃষ্ণমূর্তি পদ্ধতি অ্যাস্ট্রোলজি অনুযায়ী চতুর্থ ভাব থেকে কিন্তু প্রাথমিক শিক্ষার জায়গাও লেখা হয়। কিন্তু সরাসরি জ্যোতিষে পঞ্চম ভাব হলো এলিমেন্টারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষার জায়গা কিন্তু পঞ্চম ভাব। এরপরেই আমরা আসি পঞ্চম ভাব। আচ্ছা, পঞ্চম ভাব হলো মানুষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব, কারণ পঞ্চম ভাব হচ্ছে আমাদের বুদ্ধি, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের এলিমেন্টারি এডুকেশন, ছোটবেলার যে শিক্ষা, এই সবই হচ্ছে পঞ্চম ভাব। পঞ্চম ভাব থেকে আমরা ছেলে মেয়ের দিকটা বিচার করি, ছেলে মেয়ে কিরকম হবে, এটা কিন্তু পঞ্চম ভাব এবং পঞ্চম পতি সেখানে গেছে, সেখান থেকে কিন্তু ছেলে মেয়েদের সম্পর্কে আমরা কিন্তু একটা ডিটেল আন্ডারস্ট্যান্ডিং কিন্তু পাই। এছাড়া পঞ্চম ভাব থেকে একটা খুব মানে অকওয়ার্ড জিনিস বিচার করা হয়, যেটা অনেকেই হয়তো অকওয়ার্ড লাগে, সেটা হচ্ছে স্পেকুলেটিভ গেইন, অর্থাৎ শেয়ার মার্কেট গেইন কত হতে পারে, সেটা কিন্তু এই পঞ্চম ভাব থেকে বিচার করা হয়। আচ্ছা, পঞ্চম ভাবের পর আমরা চলে আসছি ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব হলো পরাশরী শাস্ত্র মতে ত্রিশোরা ভাবের মধ্যে দ্বিতীয়, অর্থাৎ 3-6 এই ভাব থেকে আমরা কিন্তু প্রারব্ধ দেখে থাকি, অর্থাৎ আমরা প্রারব্ধ কর্ম, অর্থাৎ আমরা পূর্বজন্মে যদি খারাপ ফল করে থাকি, মানে কারো ক্ষতি করে থাকি, তাহলে ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমাদের জীবনে অনেক রকম প্রবলেম আসে। তো ষষ্ঠ ভাব থেকে আমরা প্রারব্ধ কর্ম কিন্তু বিচার করি। এছাড়া আর ষষ্ঠ ভাবকে শর্টে আমরা বলা হয় রোগ, রিপু এবং ঋণ। আমরা জীবনে যদি কোনো রোগ আসে, সেটাই ষষ্ঠ ভাবের জন্য আসবে। যদি আমাদের জীবনে কোর্ট কেস, সেটাও ষষ্ঠ ভাব জন্য। এবং যে শত্রু, অনেক বলে না শত্রুতার সমস্যা, এবং যে প্রচুর শত্রু হয়ে গেছে মার্কেটে, সেটাও আসবে ষষ্ঠ ভাব থেকেই। ইভেন ঋণ বা দিনার দায় জর্জরিত, সেটাও আসবে ষষ্ঠ ভাব থেকেই। এরপর আসছে আমরা সপ্তম ভাব, মানুষের জীবনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভাব, কারণ এই ঘর থেকে আমরা কিন্তু বিবাহের দিকটা বিচার করি, বিবাহ, বিজনেস, পার্টনারশিপ, এই সমস্ত বিচার করা হয় সপ্তম ভাব থেকে। আচ্ছা, সপ্তম ভাবের আরেকটা নাম হলো মারক ভাব। কেন, সেটা আমরা পরে ডিসকাস করবো। সপ্তম ভাবের পর আসছে আমরা অষ্টম ভাব। এটি একটা অত্যন্ত পূর্ণ দুস্থান বলা হয়, অষ্টম ভাবকে বলে দুস্থান। এবং অষ্টম ভাবের আরেকটা নাম হলো বাধক স্থান। সপ্তম যেমন মারক, অষ্টমকে বলা হয় বাধক। অষ্টমের সঙ্গে যদি কোনোভাবে দশমপতি এবং লগ্ন কনজাংশন হয়ে যায়, তাহলে সে মানুষের জীবনে কিন্তু প্রচুর বাধা আসে, সেই জন্য এটাকে বলা হয় বাধক। 6, 8, 12 এই তিনটিকে একত্রে আমরা বলি দুস্থান, অর্থাৎ খারাপ স্থান, দুস্থান বলা হয়। আচ্ছা, অষ্টম থেকে আমরা কি বিচার করি, অষ্টম থেকে হচ্ছে গোপন সমস্ত কিছু, যা কিছু দেখা যায় না, যা কিছু আমরা সাধারণ জীবনে একটা মানুষ দেখতে পায় না, সবই হচ্ছে অষ্টম। ভূত, প্রেত, দৈত্য, দানব, পিশাচ, যত রকমের কালা জাদু হতে পারে, টুকটাক সমস্ত কিছুই কিন্তু এই অষ্টম ভাব থেকে বিচার করা হয়। ইভেন অ্যাস্ট্রোলজি, তন্ত্র, মন্ত্র সমস্ত কিছু আছে অষ্টম ভাব থেকে। আচ্ছা, অষ্টম ভাব আরেকটা জিনিস দেখা, সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে শ্বশুর বাড়ি, অষ্টম ভাব থেকে দেখা হয়। ছেলেদের ক্ষেত্রে ইনহেরিটেন্স, অর্থাৎ সেই জীবনে কতটা সম্পত্তি পেতে পারে, অষ্টম ভাব থেকে দেখা হয়। অষ্টম ভাব থেকে আমাদের সেক্সুয়াল অর্গান, কারো যদি কোনো সেক্সুয়াল প্রবলেম থাকে, সেটাও আমাদের অষ্টম ভাব থেকে কিন্তু ওখান থেকে পরিষ্কার হয়। অষ্টম ভাব হচ্ছে গুপ্ত শত্রুর জায়গা। ষষ্ঠপতি যদি অষ্টম ভাবে যায়, সেই মানুষের কিন্তু গুপ্ত শত্রু হয়ে যাবে, এমন শত্রুতাও করবে আপনি বুঝতে পারবেন না। আপনার মনে হবে হয়তো সে আপনার বন্ধু, কিন্তু আদতে সে আপনার পিছনে কিন্তু শত্রুতা কিন্তু করবে। এরপর আসছি আমরা নবম ভাবে। এটা কিন্তু 1-5 নয়, অর্থাৎ ত্রিকোণের মধ্যে পড়ে, অর্থাৎ লক্ষ্মী স্থান। নবম ভাব থেকে আমরা বিচার করি আমাদের পূর্বজ বা আমাদের পূর্বপুরুষদের ভাব হচ্ছে কিন্তু নবম ভাব। আমাদের বাবা, আমাদের দাদু, আমাদের সমস্ত পূর্বপুরুষের আশীর্বাদ কিন্তু আমরা নবম ভাব থেকে পাই। নবম ভাবকে হাউস অফ লাক, অর্থাৎ ভাগ্যের স্থানও বলা হয়। নবম পতিকে আমরা ভাগ্যেশ বলে বলে থাকি। আচ্ছা, নবম ভাব থেকে আরেকটা জিনিস দেখা হয়, সেটা হচ্ছে হায়ার এডুকেশন। পঞ্চম ভাব হচ্ছে এলিমেন্টারি এডুকেশন, নবম ভাব হচ্ছে হায়ার এডুকেশন, পিএইচডি, রিসার্চ, এটা কিন্তু নবম ভাব থেকে দেখা হয়। কোনোভাবে নবম ভাব থেকে অষ্টমে যায়, সেই ব্যক্তি কিন্তু রিসার্চের ফিল্ডে খুব ভালো করতে পারে, অত্যন্ত ভালো রিসার্চার হতে পারে সে। আচ্ছা,
নবমপতি, এই নবমপতির ভূমিকা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবমপতি যদি খারাপ হয়ে যায় কারো, এবং নবমপতি যদি কনফ্লিকশন বা অ্যাফ্লিকশনের মধ্যে চলে আসে, তাহলে সেই ব্যক্তি কিন্তু জীবনে ভাগ্যের সাহায্য কিন্তু পায় না। ইভেন নবম ভাবে যদি ম্যালিফিক প্ল্যানেট যেমন শনি, রাহু, কেতু ইত্যাদি গ্রহ যদি, কেতু নয়, কেতুকে আমরা এখানে সাইডে রাখছি, বিশেষ করে শনি, রাহু, মঙ্গল এই ধরনের ম্যালিফিক প্ল্যানেট যদি বা ষষ্ঠপতি নবমে এই ধরনের কনজাংশন যদি কারো হয়ে যায়, জীবনে কিন্তু প্রচুর বাধার সম্মুখীন কিন্তু সে হয়। নবম থেকে আমরা কিন্তু রিলিজিয়ান বা ধর্মের জায়গাটা কিন্তু আমরা দেখি আমাদের ডে টু ডে লাইফে আমরা যে পুজো আর্চা করি, সেটাও কিন্তু নবম। যে কোনো ধরনের রিলিজিয়াস ট্রাভেল, আমরা কোনো মন্দিরে যাচ্ছি, কোনো একটা তীর্থ ভ্রমণে আমরা যাচ্ছি, সেটাও কিন্তু আমরা নবম থেকে দেখি। আচ্ছা, এরপর আসছে আমাদের দশম ভাব। দশম ভাব হচ্ছে আমাদের কর্মের জায়গা, আমাদের জীবনে প্রতিষ্ঠার জায়গা। দশম ভাবে কারো যদি রবি বসে যায়, এটা কিন্তু সরকারি চাকরি যোগ হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু সেই ক্ষেত্রে অ্যাফ্লিকশন আমাদের দেখতে হবে, কোন ভাবের সে রবি অধিপতি সেটা আমাদের দেখতে হবে, এবং আরো অনেক কিছু কিন্তু দেখতে হবে। শুধু রবি বসে আছে বললেই যে সরকারি চাকরি হয়ে গেল, এরকম কিন্তু ব্যাপারটা কোনো দিক দিয়েই নয় একেবারেই। কিন্তু হ্যাঁ, দশম ভাব যদি কারো ভালো থাকে, সেই ব্যক্তি কিন্তু জীবনে মান, সম্মান, প্রতিষ্ঠা সমস্ত কিছু কিন্তু অর্জন করতে পারে। এরপর আসি আমরা একাদশ ভাবে। একাদশ ভাব হচ্ছে সিক্স হাউস ফ্রম সিক্স হাউস। এই যে আমি বললাম ষষ্ঠ থেকে ষষ্ঠ, এই কনসেপ্টটাকে বলা হয় ভগবত ভাবাম। এর সম্পর্কে আমি আলোচনা করবো। 11th হাউস যে একাদশ ভাব, এই একাদশ ভাবটা হলো সবচেয়ে ক্ষতিকর মানুষের জীবনে। আচ্ছা আপনি বলুন, মানুষের জীবনে, আমাদের যে জীবনে তো সমস্যার মূল কি? কি সমস্যার মূল আপনার কি মনে হয়? আমাদের জীবনের সমস্যার মূল হলো আমাদের ইচ্ছা। আচ্ছা, আমাদের জীবনে ইচ্ছা আছে বলে কিন্তু আমাদের জীবনে সমস্যা রয়েছে। আমার আজকে মনে হচ্ছে আমার 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 গয়না গাড়ি চাই, আমার টাকা পয়সা চাই, সেটা আমাদের মনের ইচ্ছা। এই ইচ্ছাটা যদি না থাকতো, তাহলে কিন্তু জীবনে তো সমস্যা থাকতো। আজকে আমরা সামনের মানুষটাকে দেখছি, এই একটা 4 চাকা করে আছে, কালকে আমার ইচ্ছা হবে আমার একটু এরকম একটা গাড়িটা ভালো হয়। আজকে আমি দেখছি আমি একটা সুইফট ডিজায়ার গাড়ি কিনেছি, তো সেই একটা বিএমডব্লিউ ঘুরে বেড়াচ্ছে, আমার মনে হয় বিএমডব্লিউটা বেটার, আমার ডিজায়ারটা কিন্তু ভালো না। আজকে আমি একটা 2 তলা বাড়ি করছি, পাশে 3 তলা বাড়ি করেছে, আমার মনে হয় করতে হবে। তো এই যে একটা কম্পিটিশন, এই যে একটা ইচ্ছা, এইটা হচ্ছে আমাদের জীবনের সমস্যার মূল কারণ। এই জন্যই একাদশ ভাব হচ্ছে জীবনের সবচেয়ে বড় সমস্যা, কিন্তু একাদশ ভাব থেকে আসে। কিন্তু একাদশ প্রতি যদি কারো ভালো হয়, এবং একাদশ ভাবে যদি ম্যালিফিক প্ল্যানেট বসে, যেমন একাদশ ভাবে রাহু, মানুষের কিন্তু সমস্ত ইচ্ছা পূরণ করবে। একাদশ ভাব যদি ভালো থাকে, মানুষের কিন্তু সমস্ত ইচ্ছা পূরণ হয়। কিন্তু সমস্যা হলো, ইচ্ছা যতই পূরণ হোক না কেন, মানুষ কিন্তু স্যাটিসফ্যাকশন কোনোদিন দেয় না। কারণ যতই আপনার ইচ্ছা পূরণ হবে, আপনার মনে হবে আজকে এটা হচ্ছে, কালকে মনে হচ্ছে, কালকে প্রশ্ন ওঠাচ্ছে, এইভাবে বাড়তে থাকে, এটা কোনো শেষ হয় না, এটা নেভার এন্ডিং একটা জিনিস। তো এই জন্য একাদশ কিন্তু মানুষকে জীবনে বেঁধে রাখে, বা মানুষের ইচ্ছার মতো মানুষকে চলে যায়। কিন্তু একাদশ ভাব হচ্ছে সবচেয়ে ক্ষতিকর এই কারণের জন্য। আবার একাদশ ভাব ভালো কেন? কারণ কলিযুগে কিন্তু একাদশ সবচেয়ে বেশি, মানে একাদশ ভাব কারণ স্ট্রং না থাকে, সে কিন্তু জীবনে কিছু অ্যাচিভ করতে পারবে না, তার জীবনের ইচ্ছা কিন্তু পূরণ হবে না। এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আসি আমরা দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাব থেকে আমরা ব্যয় দেখি, হসপিটাল, জেল, সমস্ত কিছু, আর ফরেন ট্রাভেল, সমস্ত কিছু আমরা দেখি দ্বাদশ ভাব থেকে। দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ঘরের বেডরুম, আমাদের বেড যে বিছানা, সেটা কিন্তু দ্বাদশ ভাব। একটা বিবাহিত জীবনে মানুষ কতটা সুখী হবে, এটা কিন্তু দ্বাদশ ভাব থেকে কিন্তু বিচার করা যায়। দ্বাদশ ভাব থেকে আমরা এক্সট্রিম লেভেল অফ স্পিরিচুয়ালিটি কিন্তু দ্বাদশ ভাব থেকে দেখি। দ্বাদশ ভাবে কারণ কেতু বসলে কিন্তু মুখ্য লাভের একটা যোগ কিন্তু তৈরি হয়। এই যেমন এক্সট্রিম লেভেল অফ স্পিরিচুয়ালিটি, ফরেন ট্রাভেল, কারো জেল বা হসপিটাল যাওয়ার যোগ আছে কিনা, অথবা কেউ সে ফরেন ট্রাভেল করতে পারবে কিনা, এই সমস্ত কিছু কিন্তু আমরা দ্বাদশ ভাব থেকে বিচার করে থাকি। এই হলো ওভারঅল একটা আমাদের 12টা ভাবের একটা জেনারেল ওভারভিউ। এবারে আমরা কথা বলবো মানুষের কর্মফল নিয়ে। একদম, এটা খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট, কারণ একটা মানুষের জীবনে কর্মফল যদি খারাপ হয়, পূর্ব জন্মের কর্মফল যদি কারো খারাপ হয়ে থাকে, সে এই জন্মে কিন্তু তার পুষ্টি কিন্তু খারাপ হয়, এবং সেই জীবনে কিন্তু অনেক তার সমস্যা আসবে। আচ্ছা, এটা আমরা কিভাবে বিচার করি? এখানে 3টে জিনিস আমি এখানে মেনশন করতে চাই। একটা হচ্ছে প্রারব্ধ কর্ম, একটা হচ্ছে সঞ্চিত কর্ম, আর একটা ক্রিয়ামান বা করায়মান কর্ম। কোন মানুষের পূর্বজন্মের যত কর্মফল রয়েছে সেইটা হচ্ছে প্রারব্ধ কর্ম, আর এই জীবনে আমরা যা কর্ম করছি সেটা হচ্ছে আমাদের সঞ্চিত কর্ম। এই জীবনের টোটালটা হচ্ছে সঞ্চিত কর্ম, পূর্বজন্মের কর্মফল হচ্ছে প্রারব্ধ কর্ম। এখানে বুঝতে হবে, কারো যদি প্রারব্ধ কর্ম থেকে সঞ্চিত কর্মটা বিয়োগ করা হয়, সেটা যদি পজিটিভ হয়, তাহলে তার সামনের জন্মে তার যে ভাগ্য হবে সেটা কিন্তু ভালো হবে, তার পোস্টেডে কিন্তু পজিটিভ পাবে, তার গ্রহগুলো ভালো হবে, গ্রহের পজিশন ভালো হবে, তার জীবনটা কিন্তু স্মুথ হবে। কারণ যদি প্রারব্ধ কর্ম থেকে সঞ্চিত কর্ম বিয়োগ করে যদি নেগেটিভ হয়, সামনের জন্মের পশ্চিমতা নেগেটিভ হবে, তার সামনের জন্মে কিন্তু যে ধারটা বাকি রয়ে গেছে সেটা কিন্তু সামনের জন্মে তাকে শোধ করে দিতে হবে।
আর একটা এখানে আছে ক্রিয়ামান বা করায়মান কর্ম। এইটা হচ্ছে আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন আমরা যে কর্ম করছি সেটাকে বলা হয় ক্রিয়ামান বা করায়মান কর্ম। এইখানে আমরা একটা কথা আমি বলতে চাই, অনেক মানুষ আছে যারা আপনি এরকম শুনবেন, আমরা এসব ভাগ্য টাগ্যতে বিশ্বাস করি না, আমরা এরকম জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করি না, এসব বলে কিছু হয় না। এটা কি ঠিক? হ্যাঁ, কিছুটা অবশ্যই ঠিক। এবার আপনি দেখবেন অনেক মানুষ আছে যারা এরকম বিশ্বাস করে না, কিন্তু তাদের জীবনে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে, কোনো সমস্যা হয় না। তারা অজান্তেই নিজের পুষ্টিটাকে কিন্তু ফলো করে চলে। অ্যাকচুয়ালি আমাদের পুষ্টি হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল ইকুয়েশন। এটা এখানে হয়তো অনেকে বুঝতে পারবেন, যারা ইঞ্জিনিয়ার তারা এটা ভালো বুঝতে পারবেন। একটা পুষ্টির কিন্তু মাল্টিপল সলিউশন বেরোয়। একটা পুষ্টিতে ধরুন রয়েছে ষষ্ঠ ভাবে কারো বৃহস্পতি বসে রয়েছে, বা বৃহস্পতি বসে রয়েছে, চাকরির জন্য ভালো লোকেশন, কিন্তু চাকরিটা হবে বিদেশে। ষষ্ঠ ভাবে দৃষ্টি দিচ্ছে দ্বাদশে, তার চাকরি কিন্তু হবে বিদেশে। বা সেই ব্যক্তি তার পুষ্টির মধ্যে তাকে বিদেশে গিয়ে চাকরি করতে হবে, সে যদি বিদেশে না যায় তার জীবনে সমস্যা আসবে, তার চাকরি কিন্তু সমস্যা আসবে। যে মানুষটা ষষ্ঠভাবে বৃহস্পতি নিয়ে একজন চলে গেছে বাইরে, সে জীবনে খুব ভালো করছে, ষষ্ঠভাবে বৃহস্পতি নিয়ে সে এখানে বসে রয়েছে, তার নিজের জায়গায় বসে রয়েছে, কিছু করতে পারছে না, সে তখন নিজের ভাগ্যকে দোষ দেবে। এইরকমই যাদের জীবনে খুব ভালো তারা করছে কিন্তু মানে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করে না, তারা অজান্তেই তাদের প্রশ্নে যেগুলো রেখায় তারা কিন্তু ফলো করে চলেছে, সেই জন্যই তাদের জীবনে কিন্তু উন্নতি হয়। আচ্ছা, এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, পুষ্টির দিকেও না মেনেও চলে, কিন্তু তার নিজের কর্মফল যদি নির্মাণ বা কর্মমান কর্ম, অর্থাৎ প্রতিনিয়ত আমি যে কর্ম করছি সেটা যদি খুব ভালো হয়, তাহলে কিন্তু তার জীবন কিন্তু স্মুথলি চলতে পারে। কারণ তারা প্রতিনিয়ত যে কর্মটা করছে সেটা কিন্তু ভালো, এবং সেটা তার এই প্রারব্ধ এবং সঞ্চিত কর্ম এইটুকুকে কিন্তু কেটে দিতে পারে। কেটে গিয়ে সেই জন্য যারা অত্যন্ত মানে অত্যন্ত পরিমাণে স্পিরিচুয়াল ব্যক্তি হয়, ফর এক্সাম্পল আমি বলছি শ্রীরামকৃষ্ণ দেব বা শ্রীরামকৃষ্ণ পরমহংস বা স্বামী বিবেকানন্দের মতো যারা মহান ব্যক্তি যারা রয়েছে আমাদের দেশে, পশ্চিমবঙ্গে জন্ম নিয়েছিলেন, এনাদের ক্ষেত্রে কিন্তু পুষ্টি আলাদা ম্যাটার করে না, কারণ এরা এতটাই স্পিরিচুয়ালি ইভলভ এবং এরা এতটাই মানে নিজেদের কর্মের দিক থেকে ভালো, ক্রিয়ামান বা করায়মান কর্ম এদের অত্যন্ত ভালো। তো সেই জন্য মানুষের উপর কিন্তু সেই সময় সেই পুষ্টির কাজ করা কিন্তু সেটা দেয়। অ্যাকচুয়ালি 9টা গ্রহ কাজ আমাদের কি করে জানো? 9টা গ্রহ মানুষকে বাঁধে। আমরা আজকে যা করছি, সামনে নষ্টের সঙ্গে যা কথা বলছি, যা ক্রিয়া করছি, সব কিন্তু এই গ্রহের ফল। আমরা যখন একটা কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে ঢুকে, কোনো সাধনার মধ্যে ঢুকে, আমাদের উপর কিন্তু গ্রহের প্রভাবটা আস্তে আস্তে কম হতে থাকে। তখন কিন্তু গ্রহ আমাদেরকে কন্ট্রোল করে, আমরা নিজেদেরকে নিজেদেরকে কন্ট্রোল করি। সেই জন্য যারা একটু স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে রয়েছে বা স্পিরিচুয়ালি অনেকটা ইভলভ হয়ে গেছে, তাদের উপর কিন্তু এই পুষ্টির খুব একটা প্রভাব কিন্তু দেখা যায় না। তাদের উপর কিন্তু ক্রিয়ামান বা করায়মান কর্মটা অত্যন্ত পরিমাণে ভালো হয়েছে। তখন তাদের বিচার করার জন্য আমরা প্রশ্ন কুণ্ডলী বা ওরা তো এই ধরনের জ্যোতিষাস্ত্রের কিন্তু আমি সাহায্য নিতে হয়, কারণ সেটা কিন্তু পুষ্টির কথা, এটা কিন্তু তাদের উপর অ্যাপ্লিকেবল কিন্তু হয় না। এই ধরনের যারা স্পিরিচুয়ালি ইভলভ করে গেছে তাদের জন্য এটা সাধারণ মানুষের জন্য মানে 90% হয় না, তা সম্ভব নয়। স্বামী বিবেকানন্দ পরামর্শ কজন আসেন? যুগে একজন, যুগে একজন আসেন। তো ইনাদের মতো যারা দেখুন তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্রিয়ানন্দ পরায়ণ কর্ম কিন্তু কাজ করে। বর্তমানে কি হয়েছে, অ্যাস্ট্রোলজি পেশাটা এত একটা না মানে নোংরা খেলায় পরিণত হয়েছে, আমি ওপেন বলছি। কারণ আমি নিজে অ্যাস্ট্রোলজি পেশাতে আসার আগে আমি অ্যাস্ট্রোলজার কাছে গেছি, আমি মানে টাকা ছাড়া আমি কিছু পাইনি তাদের থেকে। ওটাই বর্তমানে নেওয়া হয় মানুষকে সঠিক। আমি অ্যাস্ট্রোলজার কাছে একটা সাধারণ মানুষ অ্যাস্ট্রোলজার কাছে কি জন্য যাবে? আমার জীবনে এই সমস্যা রয়েছে, এর সমাধান কি? প্রথমত দ্বিতীয়ত আমার ভবিষ্যতে কি হতে চলেছে এইটা জানা, এইটা হচ্ছে জানা আমাদের ভবিষ্যৎ। ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজাররা কি করে, আপনার পুষ্টিতে এই দোষ আছে, একটা কালসর্প দোষ আছে, একটা মাঙ্গলিক দোষ আছে, একটা পিতৃ দোষ আছে, এই দোষগুলো যদি আপনি নিবারণ করেন আপনার জীবনে কি করতে পারবেন না। আর একটা দোষ নিবারণ করতে 50,000 টাকা 60,000 টাকার একটা কবচ নিয়েছে, আপনি এটা পুরো আপনার জীবনে সব হয়ে যাবে। এখানে কোনো একটা গরিব মানুষের ধার দেনা করে হয়তো বেশি টাকাটা দিল, বেশি বন্ধুটাও সেটা দেওয়া হচ্ছে ধারণ করলো, কিন্তু তার জীবনে বিন্দু বর্তমান উন্নতি হয় না। এই সমস্ত অ্যাস্ট্রোলজার শুধুমাত্র বসে রয়েছে সাধারণ মানুষের টাকা নিতে নেওয়ার জন্য। কারণ একটা কথা আমি পডকাস্টে খুব ক্লিয়ারলি বলতে চাই, কোন রকম তাবিজ কবচ এগুলো করে কিন্তু কর্মফলকে কিন্তু কাটা যায় না। কর্মফলকে কিন্তু কাটা যায় না। কিছু কিছু কর্ম থাকে যেগুলো সে দৃঢ় কারণে, অর্থাৎ মানুষকে সিদ্ধ ভোগ করতেই হবে। আমরা কি করতে পারি, আমরা তার এফেক্ট কিছুটা কমাতে পারি, কিন্তু কোনোভাবেই কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে বলছে যে আপনি এই করতে পারেন, এত টাকা দিলে আপনার এই দোষ কেটে যাবে, এটা কোনোদিনই হয় না। মাঙ্গলিক দোষ কোনোদিন কাটে না। মাঙ্গলিক প্রোটেকশন দিতে পারি কিন্তু ওটা কাটবে না, কারণ মঙ্গলের গল্পের সময় যে পজিশন সেটা কিন্তু সেই পজিশনই কিন্তু থাকবে। আপনি প্রতিকার যাই করুন সেটা কিন্তু কাটবে না, সেই দোষ কালসর্প দোষ কিন্তু কাটবে না, কোনো দোষ কিন্তু কাটে না, শুধু তার প্রতিকার করে তার এফেক্ট কিছুটা আমরা কমাতে পারবো না। কিন্তু ম্যাক্সিমাম এই সমস্ত দোষের ভয় দেখেই তাকে আত্মরা করে দেয় মানুষের মতো নাই।
প্রথমে সে তার মনে সে কি করবে, সে তার যার পর মনে হবে আমার জীবনে আর কিছু নেই, আমি যদি এইটার যদি এত টাকা দিয়ে করতে না করে আমার জীবনে আর কোনো উন্নতি হবে না। এটা একেবারেই কিন্তু মন। সবচেয়ে ভালো কাজ করে এই ক্ষেত্রে হচ্ছে তোমার ঠাকুরের পুজো। স্পেসিফিক আমরা গ্রহের প্রসাদ দিকে, গ্রহের অবস্থান দিকে বলতে পারি এই ভদ্রলোক যদি এই ঈশ্বরের ঠাকুরের পুজো যদি রেগুলার করে তাহলে কিন্তু সে অনেকটা কিন্তু রাত্রিটা মুক্তি পেতে পারে। আর স্টোনের বদলে সবচেয়ে ভালো কাজ করেছে দান। প্রত্যেকটা গ্রহের একটা স্পেসিফিক দান হয়, আমাদের সেই দানগুলো অ্যাকচুয়ালি সবার আগে কিভাবে স্টোন করলে কি হয়। একটা স্টোন করা মানে হচ্ছে সেই গ্রহটা যেভাবে বসে রয়েছে সেই ভাবের ফল আপনাকে খুব দ্রুত তাড়াতাড়ি দিতে শুরু করবে এবং সেই গ্রহটা স্ট্রং হবে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় কোন একটা গ্রহকে স্ট্রং না, মানে সেই গ্রহটাকে ব্যালেন্স করা প্রয়োজন বা সেই গ্রহটাকে দুর্বল করা প্রয়োজন। যখনই ব্যালেন্স করার বিষয় আসবে, দুর্বল করার বিষয় আসবে, তখনই কিন্তু আমাদের দানের দিকে যেতে হবে। তখন কিন্তু স্টোন করে কোনো কাজ হবে না। কারণ সবাই যদি মঙ্গল খারাপ থাকে, আপনি যাকে কলা করে দিচ্ছেন তার জীবনে কিন্তু আরো ক্ষতি হবে, তার জীবনে কিন্তু কোনো উপকার হবে না। স্ট্রং গ্রহ যেটা রয়েছে তারই একমাত্র স্টোন কিন্তু যেতে পারে। স্পেসিফিকলি আমি বলছি প্রথম, লগ্ন, পঞ্চম এবং নবম একমাত্র এই তিনটে ঘরের যে অধিপতি একমাত্র তাদেরকে স্টোন কিন্তু করানো উচিত। সেক্ষেত্রেও দেখতে হবে এদের ওপর কোনো কলঙ্ক বা ব্লেমিশ আছে কিনা। অর্থাৎ 1, 5, 9 অধিপতি হয়ে সে যদি আবার 6, 11 এটা যদি অধিপতি হয়ে যায় বা 6, 8, 12 যদি অধিপতি হয়ে যায় তখন কিন্তু সেই স্টোন করানোর উপর কিন্তু মানুষ তারা কিন্তু বিরত থাকতে হবে। তো স্টোন কিন্তু খুব পরিশ্রম করা উচিত। স্টোন কিন্তু করলে জীবনে সলিউশনের পরিবর্তে সমস্যাটা আরো বেড়ে যাবে। আর এর থেকে সবচেয়ে ভালো কাজ করে কোনো দান করলে বা যদি নিয়মিত ভাবে কোনো ঠাকুরের পুজো করে, সেটা সব দিকে বিচার করতে হবে কোন ঠাকুরের পুজো করা উচিত। যদি কেউ করে রবির ক্ষেত্রে এবং সূর্য প্রণাম, অনেকে এটা হয়তো মানে খুব হালকা রেমেডি হিসেবে নেয়, কিন্তু সূর্য প্রণাম করলে কিন্তু রবি 99% কিন্তু ঠিক হয়। যারা এটা প্রতিদিন রেগুলার মেনটেন করে, ডিসিপ্লিন মেনটেন করে যে করতে হবে, তা কিন্তু রবি কিন্তু ঠিক হয়ে যাবে। সূর্য প্রণাম করে রবির সমস্যা যারা বুঝে নেই, সূর্য প্রণাম কিন্তু এক এবং একমাত্র অব্যর্থ ওষুধ এই রবিকে ঠিক করার। কোনো স্টোনে এত ভালো কাজ করবে না, কোন তাবিজ, কবচ, মাদুরি কিছুতেই এত ভালো কাজ করবে। সূর্য একটা সামান্য সূর্য প্রণাম করতে কিন্তু যতটা ভালো কাজ কিন্তু করতে পারে, এটা সবাই বুঝতে পারছে। এবার মানুষ সবার আগে মানুষকে বলতে হবে তার ভবিষ্যৎটা। তাকে আমি ভয় না দেখে আমি তাকে বলবো তার ভবিষ্যৎটা কি হবে। মানুষকে ভয় দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ সে অলরেডি ভয় রয়েছে, তাকে আমি কেন ভয় দেখাতে হবে? কেন আমি ভয় দেখাবো? মানুষের একটা সে আমার কাছে এসে তার আশা নেই, আমার কাছে এসে একটা আশা নেই যে আমি তার সমস্যার সমাধান করবো। সেটা না করে আমি তাকে আরো বেশি টাকা পয়সা করছি এবং মানুষটা এমনি করি তার টাকা পয়সার সমস্যা হয়েছে, তাকে আমি তার থেকে আরো শুষে নেবো, এটা এক ধরনের পাপ। এই পাপ করাটা কিন্তু আসলে উচিত না। কিন্তু বর্তমানে আমাদের রাজ্যে বা আমাদের দেশে কিন্তু এই অ্যাস্ট্রোলজি নামে একটা জিনিস চালু হয়েছে, মানুষকে প্রতারণার একটা চক্র কিন্তু চলছে। তো সেই দিক থেকে মানুষকে কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে। একদম। এবার তুমি যেমন বললাম পরের জন্মে যে ভাগ্য, এবার আমরা সেটাই শুনবো কি একই সময়, যেমন ধরো আজকে একজন জন্মালো, সেই টাইমে সেই সময় আরেকজনই জন্মালো, তাহলে দুজনের মানে ভাগ্য কি করে আলাদা হতে পারে? এই যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমাকে এর আগেও অনেকে জিজ্ঞেস করেছে যে একই সময় জন্মানো মানুষের ভাগ্য, দুটো মানুষের ভাগ্য আলাদা কিভাবে হয়। এর কারণ লুকিয়ে রয়েছে ষোড়শ বর্গ সারণী বা ডিভিশনাল চার্টে। আমাদেরকে একটু ডিভিশনাল চার্ট বিষয়টা সবার আগে জানতে হবে, তাহলে আমরা এই প্রশ্নের একটা পরিষ্কার উত্তর কিন্তু আমরা দিতে পারবো। গ্রহগুলো ক্রমাগত আমাদের এই সৌরজগতে কিন্তু মুভ করতে থাকে, সূর্যের চারপাশে গ্রহগুলো ক্রমাগত ঘুরছে। কোন একটা মানুষের যখন জন্ম হচ্ছে, বা সবার আগে বুঝতে হবে দুটো মানুষের জন্ম একই সময় বললেও তাদের কিন্তু একই সময় এটা কিন্তু হয় না। মধ্যে এখানে 15 থেকে 8 মিনিট থেকে 8 ঘন্টার গ্যাপ তাদের মধ্যে থাকতে কিন্তু পারে। আর এই প্রত্যেক মিনিটে মিনিটে কিন্তু গ্রহের পজিশন কিন্তু চেঞ্জ হয়। হ্যাঁ, শনি বা বৃহস্পতি চেঞ্জ হবে না, কিন্তু যেটা সবচেয়ে বেশি চেঞ্জ হয় সেগুলো হচ্ছে বাকি যে প্ল্যানেট গুলো যেগুলো রয়েছে সেগুলো ফার্স্ট মুভিং প্ল্যানেট, যেমন হচ্ছে চন্দ্র বা বুধ, এদের পজিশন কিন্তু চেঞ্জ হয়, ফার্স্ট চেঞ্জ হয়। তো এই যে সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন, এইগুলো কিন্তু লগ্ন চার্ট বা ন্যাটাল চার্টে কিন্তু ধরা পড়ে না। এগুলোকে বোঝার জন্য আমাদের তখন ডিভিশনাল চার্ট বা বর্গ কুণ্ডলীর সাহায্য নিতে হয়। বর্গ কি হয় প্রত্যেকটা, আচ্ছা সবার আগে বুঝতে হবে একটা ঘর বা একটা রাশি কিন্তু 30 ডিগ্রিতে বিভক্ত। 30 ইন্টু 12 360 ডিগ্রি, অর্থাৎ পুরো আকাশ 360 ডিগ্রি, আর একটা রাশির উইডথ হচ্ছে 30 ডিগ্রি করে। তো এই 30 ডিগ্রিকে আমরা ডিফারেন্ট ভাগে ভাগ করি। যেমন 30 ডিগ্রি যদি আমরা 9টা ভাগে ভাগ করি, যে চার্ট তৈরি হয় সেটাকে বলা হয় D9 চার্ট। 30 ডিগ্রিকে আমরা যদি 60টা ভাগে ভাগ করি, যে চার্ট তৈরি হয় সেটাকে বলে D60 চার্ট। এই 30 ডিগ্রিকে আমরা যদি 10 ভাগে ভাগ করি, যে চার্ট তৈরি হয় সেটাকে আমরা বলি D10 চার্ট। তো এই ডিভিশনাল চার্টে হয়তো দেখা যাচ্ছে তার লগ্ন চার্টটা হয়তো
একটা কথা বলছে, কিন্তু তার ডিভিশনাল চার্টে গিয়ে দেখা যাচ্ছে সেই গ্রহের পজিশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওই যে 5 মিনিটের পার্থক্যে একটা দুটো শিশু জন্মগ্রহণ করলে তাদের কিন্তু লগ্ন চার্ট সেম হতে পারে, কিন্তু ডিভিশনাল চার্ট কিন্তু দুটো মানুষের কিন্তু আলাদা হবে। এখানে কিন্তু কোনো দ্বিমত নেই। এই ডিভিশনাল চার্ট যখনই আলাদা হবে তখনই তাদের পাথটা কিন্তু আলাদা হয়ে যাবে, জীবনের পাথটা কিন্তু আলাদা হয়ে যাবে, তাদের জীবন কিন্তু এক পথে চলবে না। এখানে একটা কথা বুঝতে হবে, লগ্ন চার্ট যেহেতু সেম, তাদের হয়তো দেখা যাচ্ছে কারো লগ্নপতি চলে গেছে অষ্টমী, একজন সে করছে ডিপ রিসার্চের মধ্যে আছে, আর একজন করছে অ্যাস্ট্রোলজি। এই দুটো ভাবই, দুটো জিনিসই কিন্তু আমরা অষ্টম ভাব থেকে বিচার করি। এবার কে অ্যাস্ট্রোলজি করবে আর কে ডিপ রিসার্চ করবে, এটা জানার জন্য আমাদের কিন্তু তখন সার্চ নিতে হবে বর্গকুণ্ডলী। লগ্ন চার্ট যখন সেম হয় তাদের জীবন ওই 12টা ভাবে যে গ্রহগুলো রয়েছে সেগুলো দ্বারাই নির্ধারিত হচ্ছে দুটো শিশুর ক্ষেত্রে। কিন্তু এবার 6 নম্বর ভাব থেকে আমরা যেমন চাকরি দেখি, 6 নম্বর ভাব থেকে কিন্তু আমরা কম্পিটিশন ক্লিয়ার করাও দেখি। আমরা দেখবো ষষ্ঠ ভাবে দুজন জাতকের সেম গ্রহ রয়েছে, একজন কম্পিটিশন ক্লিয়ার করে সে একজন কোনো ভালো সরকারি চাকরিতে জয়েন করছে, আবার আরেকজন সেখানে কোনো একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করছে, চাকরি দুজনেই করছে। তো এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট হতো, কিন্তু তার চাকরিটা সে কিরকম চাকরি করবে বা তার জীবনটা কিভাবে আলাদা হবে, কতটা আলাদা হবে, এই জিনিসটা দেখার জন্য আমাদের কিন্তু জন্মকুণ্ডলীর সাহায্য নিতে হয়। এবং এই যে সূক্ষ্ম কিছু পার্থক্য হচ্ছে মিনিটে, এই জন্য কিন্তু মানুষের ভাগ্য চেঞ্জ, এবং সেই চেঞ্জের যে ভাগ্যটা যে চেঞ্জ হচ্ছে সেটা ধরা পড়বে কিন্তু জন্মকুণ্ডলীতে। 16টা ডিফারেন্ট চার্ট হয়, সেই 16টা চার্টের কিন্তু ইন্টেনশন অ্যানালিসিস করলে তবে কিন্তু আমরা বলতে পারি একটা শিশুর, মানে দুটো একই সময় জন্মানো শিশুর ভাগ্য, এর ভাগ্য এরকম হবে, এর ভাগ্য এরকম। এই বর্গকুণ্ডলীর মাধ্যমে দুজনের ভাগ্য কিন্তু ডিফারেন্সিয়েট হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, একটু আগে আমরা শুনছিলাম যে ভাবের কথা, তা আমরা এটাই শুনবো যে 12টি ভাব আর 9টি গ্রহের সেই বিশেষত্বটা তুমি যদি একটু বলতে পারছো। প্রথমত আমাদের বুঝতে হবে এই ভাগগুলোকে আমরা কিছু ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ পরাশর মুনি আমাদের বলে গেছেন 1, 5 এবং 9 এই তিনটাকে আমরা একত্রে বলি ত্রিকোণ, এগুলো হচ্ছে লক্ষ্মীস্থান। আবার 1, 4, 7, 10 এইটাকে আমরা বলি কেন্দ্র, এইগুলোকে বলা হয় বিষ্ণুস্থান। লক্ষ্মীস্থান আর বিষ্ণুস্থান যখন একত্রিত হয় তখন কিন্তু ধনযোগের সৃষ্টি হয়। এছাড়া 3, 6 এবং 11 এই তিনটিকে একত্রে বলা হয় ত্রিশরায়া ভাগ। 3, 6, 10 এবং 11 এই চারটিকে একসাথে বলা হয় উপচায়া ভাগ। 6, 8 এবং 12 এই তিনটিকে একত্রে আমরা বলি দুস্থান। এবং 2 আর 7 এর একটা আলাদা নাম হচ্ছে মাল। এইগুলো আমরা এক এক করে আমরা দেখি। সবার আগে আমরা বলবো এই লক্ষ্মী স্থান আর বিষ্ণু স্থান নিয়ে, এগুলোর বিশেষত্ব। লক্ষ্মী স্থান আমাদের যে জিনিসটা দেয়, একজন দেয় হচ্ছে বুদ্ধি আর একজন দেয় হচ্ছে ভাগ্য। পঞ্চম দেয় বুদ্ধি, নবম দেয় ভাগ্য, এবং লগ্ন অর্থাৎ প্রথম হচ্ছে আমি নিজে। অর্থাৎ লগ্নপতি যদি পঞ্চমে যায় এবং পঞ্চমপতি যদি নবমে যায়, আমার যদি ভাগ্য এবং বুদ্ধি এবং আমি নিজে যদি কানেক্ট হয়ে যাই, আমাদের ভাগ্যের জন্য বুদ্ধির জন্য আমরা জীবনে কিন্তু অনেক কিছু অ্যাচিভ করতে পারি। তো সেই অ্যাচিভ করার যে ক্ষমতা, এইটা আমাদের দেয় হচ্ছে লক্ষ্মী স্থান। এছাড়া এবার আমরা আসছি বিষ্ণু স্থানে। 1, 4, 7 এবং 10 এই চারটিকে আমরা একত্রে বলি বিষ্ণু স্থান। এইগুলো আমাদের মেনলি দেয় জীবনের প্রোটেকশন। আমরা জীবনের যে কোনো শত্রু বলো বা যে কোনো বাধা বলো, সেখান থেকে প্রোটেক্ট যে করে সেটা, সেই স্থান হচ্ছে 1, 4, 7 এবং 10। আচ্ছা, আমাদের পুষ্টিতে মোট 4 ধরনের ত্রিকোণ হয়। আমরা জানি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ 4টে জিনিস আমরা শুনেছি ছোটবেলা থেকে। সেই রকম পুষ্টিতে 4টে ত্রিকোণ হয়, ধর্ম ত্রিকোণ, মোক্ষ ত্রিকোণ, অর্থ ত্রিকোণ এবং কাম ত্রিকোণ। 1, 5 এবং 9 এই তিনটাকে আমরা একত্রে বলি 1, 5 এবং 9 এই তিনটাকে আমরা একত্রে বলি ধর্ম ত্রিকোণ। 2, 6 এবং 10 এই তিনটাকে আমরা একত্রে বলি অর্থ ত্রিকোণ। 3, 7 এবং 11 এই তিনটাকে আমরা একত্রে বলি কাম ত্রিকোণ। 4, 8 এবং 12 এই তিনটাকে আমরা একত্রে বলি মোক্ষ ত্রিকোণ। ঠিক আছে, এই কাম ত্রিকোণ এবং অর্থ ত্রিকোণে যদি আমাদের ম্যালিফিক প্ল্যানেট বসে তাহলে কিন্তু ভালো ফল দিতে পারে। যেমন কাম ত্রিকোণে রাহু কিন্তু খুব ভালো ফল দেয়। 3, 7 এবং 11 এই তিনটে ভাবে যদি রাহু বসে খুব ভালো ফল দেয়। মোক্ষ ত্রিকোণে কেতু খুব ভালো ফল দেয়। উল্টো দিকে যদি অর্থ ত্রিকোণে কেতু বসে যায় এবং মোক্ষ ত্রিকোণে রাহু বসে যায়, তখন কিন্তু এটা কিন্তু খুব খারাপ একটা পজিশন কিন্তু দাঁড়িয়ে যায়। আচ্ছা দাদা, এই জায়গাটা একটু কাটবে, ওই জায়গাটা একটু ঠিক তো আচ্ছা, এখান থেকে কিছু এডিট করেন, একটু বাদ করতে হবে কিছু, মানে কি একটা জায়গা স্পেসিফিক ভুল হয়ে যাবে, সেটা বলে দেবো। ঠিক আছে, না এখন একটা শেষ হয়নি, এটা অনেক কিছু বলার আছে। আসলে আমার হঠাৎ একটু মানে মাথার মধ্যে পাকি আছে, সবার আগে আমাদের বুঝতে হবে পরাশর মুনি বলে গেছেন 3, 6 এবং 11 ত্রিশরায়া ভাবে যদি ম্যালিফিক প্ল্যানেট, আচ্ছা তার আগে বলতে বুঝতে হবে ম্যালিফিক প্ল্যানেট কোনগুলো, ম্যালিফিক এবং বেনিফিক, অর্থাৎ শুভ গ্রহ, নৈসর্গিক শুভ এবং নৈসর্গিক অশুভ গ্রহ কোনগুলো। রবি, বৃহস্পতি,
রবি, বৃহস্পতি, শুক্র, চন্দ্র, বুধ, এরা হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ। নৈসর্গিক অশুভ গ্রহ কারা? শনি, রাহু, কেতু এবং মঙ্গল। এই চারটাকে বলা হয় নৈসর্গিক অশুভ গ্রহ। এইবারে ম্যালিফিক ভাবে অর্থাৎ 3, 6 এবং 11 এখানে যদি নৈসর্গিক অশুভ গ্রহ বসে তাহলে কিন্তু সেটা ভালো। ইভেন এবং এখানে যদি নৈসর্গিক শুভ গ্রহ বসে তাহলে কিন্তু সেটা খারাপ। এখানে কিন্তু কিছু এক্সেপশন আছে, সেগুলো আমি বলবো। যেমন তৃতীয় ভাবে কারো যদি মঙ্গল বসে যায়, সে কিন্তু জীবনে ফাইট করতে পারে। অর্থাৎ তৃতীয় ভাব হচ্ছে আমাদের সাহস, আমাদের হার্ডওয়ার্ক, এই সমস্ত বিষয়। তৃতীয় ভাবে কারো যদি শুভ গ্রহ বসে, যেমন বৃহস্পতি, রবি, এই ধরনের গ্রহ যদি বসে তাহলে কিন্তু সে জীবনে ততটা পরিমাণে কিন্তু তার ফাইটিং স্পিরিটটা কিন্তু কমে যায়। উল্টো দিকে এখানে যদি কারো শনি, মঙ্গল, রাহু এই ধরনের প্ল্যানেট বসে তাহলে কিন্তু তার ফাইটিং স্পিরিট অনেকটা ভালো থাকে, সে জীবনে কিন্তু নিজের চেষ্টা অনেক কিছু অ্যাচিভ করতে পারে। উল্টো দিকে এখানে কারো যদি বৃহস্পতি, রবি, চন্দ্র এই ধরনের সৌম্য গ্রহ বা শুভ গ্রহ বসে সেটা কিন্তু ভালো একেবারেই ধরা কিন্তু সেটাকে হয় না। এক্সেপ্ট হচ্ছে বুধ। বুধ একটা শুভ গ্রহ হিসাবে যদি তৃতীয় ভাবে বসে তাহলে কিন্তু ভালো করবে, কারণ বুধ হচ্ছে বিজনেস বা আমাদের বুদ্ধি। তখন মানুষ কি করে? তখন মানুষ স্মার্ট ওয়ার্ক করে, হার্ড ওয়ার্কের জায়গায়। তো বুধকে আমরা যদি ছেড়ে দিই, এখানে যদি শুভ গ্রহ বসে সেটা কিন্তু খুব একটা ভালো কিন্তু নয়, এবং অশুভ গ্রহ বসে কিন্তু ভালো। তেমনি ষষ্ঠ ভাবে কারো যদি অশুভ গ্রহ বসে, শনি, মঙ্গল, রাহু এই ধরনের গ্রহ যদি বসে তাহলে কিন্তু সেটা কিন্তু ভালো। উল্টো দিকে এখানে যদি শুভ গ্রহ বসে যায় তাহলে সেটা কিন্তু খারাপ, পড়াশোনার মুনির অ্যানালিসিস অনুযায়ী। কিন্তু এখানে মানে এই জিনিসটাও দেখতে হবে সেই গ্রহগুলো কোন ভাবের অধিপতি, সেই জিনিসটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, ষষ্ঠ ভাব থেকে আমরা আরেকটা জিনিস দেখে থাকি, সেটা হচ্ছে মানুষের আমাদের মধ্যে ষড়ঋতু। ষড়ঋতু এই ষষ্ঠ ভাবে কারো যদি শুভ গ্রহ বসে, রবি, বৃহস্পতি, বুধ এবং চন্দ্র এই ধরনের গ্রহ বা শুক্র এই ধরনের গ্রহ বসে, মানুষের মধ্যে কিন্তু ষড়ঋতুর প্রভাব কিন্তু কম দেখা যায়। অর্থাৎ ষড়ঋতু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, আর একটা কিছু মিস হচ্ছে। আচ্ছা, একটুখানি দেখতে হ্যাঁ, আচ্ছা, ষষ্ঠ ভাব থেকে আমরা বিচার করি কিন্তু আমাদের মধ্যে ষড়ঋতুর প্রভাব। কারো যদি এইখানে সাত্বিক গ্রহ যেমন রবি, বৃহস্পতি এই ধরনের গ্রহ বসে, তার মধ্যে কিন্তু সাত্বিক গুণ বেশি লক্ষ্য করা যায়, তার মধ্যে কিন্তু ষড়যন্ত্রের প্রভাব থাকে। মঙ্গল, শনি, রাহু এই ধরনের ম্যালিফিক প্ল্যানেট বসে, তার মধ্যে কিন্তু ষড়যন্ত্রের প্রভাব কিন্তু অনেকটা বেশি দেখা যায়। ষড়যন্ত্র কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। এই যে ষড়ঋতু এর প্রভাব কিন্তু বেশি থাকে। অন্যদিকে যদি রবি এবং বৃহস্পতির মতো প্ল্যানেট বসে তার মধ্যে কিন্তু ষড়ঋতুর প্রভাব কিন্তু অনেক কম থাকে, সেই মানুষ কিন্তু অনেকটা সাত্বিক আমাদের মনের দিকে। দুটো দিকে তারা মঙ্গল বসে, কারো যদি রাহু বসে, কারো যদি সোম বসে, সেই মানুষ কিন্তু ষড়ঋতুর প্রভাবে কিন্তু জীবনে একটা কিন্তু আবদ্ধ থাকবে। আচ্ছা, এইবার তাহলে আমরা পরের নেক্সট কোশ্চেন যেটা বলে সেটা গ্রহের যখন আমাদের 12টা ভাবের মধ্যে 12টা ভাবেই তো গ্রহ থাকবে না, যে গ্রহ যে ভাবগুলোর কোনো গ্রহ নেই সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে কোন গ্রহের সেই ঘরের দৃষ্টি রয়েছে। দৃষ্টি জিনিসটা আমরা এইভাবে একটু আমি বোঝানোর চেষ্টা করছি। একটা গ্রহ, একটা যে ভাব, সেই ভাবে যে গ্রহটা বসে রয়েছে সে হচ্ছে ওই ভাবের ভাড়াটে। অর্থাৎ একটা বাড়ি এক হয় ভাড়াটে, দুই হয় মালিক, পাড়া প্রতিবেশী এরা সবাই। ঠিক আছে? ভাব যদি ঘর হয়, সেই ঘরের যে অধিপতি সে হচ্ছে সেই বাড়ির সেই ভাবটার মালিক। সেই মালিক বসে রয়েছে অন্য কোনো একটা ভাবে, অর্থাৎ মালিক বসে রয়েছে দূর দেশে, অন্য কোনো একটা দেশে বসে রয়েছে। এবার সেই ঘরে যে গ্রহ বসে রয়েছে সে হচ্ছে ওই ঘরের ভাড়াটে, এবং তার আশপাশে অন্য যে গ্রহগুলো রয়েছে সেগুলো হচ্ছে তার পাড়া প্রতিবেশী। মানুষ যখন কোনো একটা ভাব নিয়ে কোনো সমস্যায় পড়ে, ধরা যাচ্ছে যে শত্রুর সমস্যায় ভুগছে, ষষ্ঠ ভাবের সমস্যা, ষষ্ঠ ভাবে যখন সমস্যা হবে তখন সবার আগে কিন্তু আগুন লাগবে সেই ঘরের ভাড়াটা, সেই ঘরে যে বসে সেই গ্রহ। তারপর খবর যাবে তার মালকিন, যে মালিক যেখানে রয়েছে সে, আর সে বাঁচাতে কিন্তু আসবে তার আশপাশে পাড়া প্রতিবেশী। সেই জন্য সেই এবার কোন একটা গ্রহের অধিপতি সে যদি নিজের ঘরকে যদি দেখে তখন সেই ঘরটা কিন্তু খুব স্ট্রং হয়ে যায়। এই জন্য দৃষ্টি খুব বেশি পরিমাণে ম্যাটার করে। যেমন
সমস্ত গ্রহের কমন দৃষ্টি হচ্ছে সপ্তম দৃষ্টি সমস্ত গ্রহে রয়েছে। সমস্ত গ্রহ যেভাবে বসবে তার উল্টো দিকে ভাবটা কিন্তু সে ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করবে সেখানে। এবং কিছু কিছু গ্রহে রয়েছে স্পেশাল দৃষ্টি, যেমন মঙ্গল, বৃহস্পতি এবং শনি। মঙ্গলের 3টে স্পেশাল দৃষ্টি আছে, 4, 7 এবং 8। মঙ্গলের সপ্তম দৃষ্টি ছাড়া রয়েছে চতুর্থ দৃষ্টি, শনির সপ্তম দৃষ্টি ছাড়া রয়েছে তৃতীয় এবং দশম দৃষ্টি, বৃহস্পতির সপ্তম দৃষ্টি ছাড়াও রয়েছে পঞ্চম এবং নবম দৃষ্টি। সেই পঞ্চম এবং নবম দৃষ্টি দিয়ে বৃহস্পতি এবং সপ্তম দৃষ্টি দিয়ে বৃহস্পতি কিন্তু যেভাবে বসবে সেখান থেকে পঞ্চম, সেখান থেকে সপ্তম এবং সেখান থেকে নবম ভাব থেকে ডিরেক্টলি কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে। শনি যেখানে বসবে সেখান থেকে সেই ভাব থেকে তৃতীয় ভাব, সেই ভাব থেকে সপ্তম ভাব, সেই ভাব থেকে দশম ভাব থেকে কিন্তু শনি ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করতে পারে। ফর এক্সাম্পল, বৃহস্পতি যদি ধরো দশম ভাবে বসে থাকে, তার ডিরেক্ট সপ্তম দৃষ্টি যাবে চতুর্থে, পঞ্চম দৃষ্টি যাবে দ্বিতীয় এবং তার নবম দৃষ্টি যাবে তার ষষ্ঠে। অর্থাৎ বৃহস্পতি দশম ভাবে বসে কিন্তু দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ ভাব কিন্তু ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করবে। সেই রকমই শনি যদি কারো দশম ভাবে বসে যায়, শনি দশম ভাবে বসে দ্বাদশ ভাবকে দেখবে তার তৃতীয় দৃষ্টি দিয়ে, সপ্তম দৃষ্টি দিয়ে দেখবে চতুর্থ ভাবকে এবং দশম দৃষ্টি দিয়ে দেখবে সপ্তম ভাবকে। এইরকম ভাবে কিন্তু আমরা বিচার করি। মঙ্গল যদি কারো চতুর্থ ভাবে বসে যায়, তার চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবে সপ্তম ভাবকে, সপ্তম দৃষ্টি দিয়ে দেখবে দশম ভাবকে এবং অষ্টম দৃষ্টি দিয়ে দেখবে একাদশ ভাবকে। মঙ্গল চতুর্থ ভাবে বসে এইভাবে দৃষ্টিগুলো কিন্তু তখন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। এখানে আমি একটা জিনিস করতে চাই, সম্বন্ধ বা যোগ যখন একটা দুটো গ্রহের মধ্যে আমরা দেখি 3 ধরনের সম্বন্ধ হয়। একটাকে আমরা বলি পরিবর্তন সম্বন্ধ বা পরিবর্তন যোগ, যেটাকে আমরা বলি। ধরা যাক আজকে কুম্ভ রাশি এবং মীন রাশির মধ্যে একটা পরিবর্তন যোগ তৈরি হচ্ছে। কিরকম? একাদশপতি অর্থাৎ কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি, সে বসে গেছে মীন রাশিতে, এবং মীন রাশির অধিপতি বৃহস্পতি, সে বসে গেছে কুম্ভ রাশিতে। এখানে একটা পরিবর্তন সৃষ্টি হয়েছে। একাদশপতি বসে গেছে দ্বাদশে, দ্বাদশপতি বসে গেছে একাদশে। এইরকম পরিবর্তন যোগ যখন তৈরি হয়, এই যোগটা কিন্তু সবচেয়ে পাওয়ারফুল যোগ, কারণ এই যোগের জন্য কিন্তু কোনো দশা লাগে না। এই যোগ কিন্তু সারা জীবন ভ্যালিড থাকে ইরেসপেক্টিভ অফ দশা। যে যে ভাবের মধ্যে পরিবর্তন হবে, তার যদি দশম একাদশ পরিবর্তন হতে পারে, তৃতীয় লগ্ন বা তৃতীয় পরিবর্তন হতে পারে। এই ধরনের যখন পরিবর্তন যোগ যখন দেখা যাবে, এইগুলো কিন্তু দশা নিরপেক্ষ হয়, অর্থাৎ সারা জীবন কিন্তু এফেক্ট কিন্তু পাবে। উল্টো দিকে বাকি যে সম্বন্ধগুলো রয়েছে সেগুলো কিন্তু দশা ভিত্তিক। যেমন ধরা যাক দশম ভাবে চতুর্থপতি এবং পঞ্চম পতি একসাথে বসে গেছে দশম ভাবে। এই ধরনের যে সংযোগ যেগুলো দেখা যায় সেইগুলো কিন্তু দশা ভিত্তিক, অর্থাৎ যখন যখন দশা আসবে তখন তখন কিন্তু প্রভাবটা তুমি বেশি করে পাবে। কিন্তু পরিবর্তন যুগ যখন আসবে, সেই গ্রহের যখন দশা চলবে, সেই সময় কিন্তু তার এফেক্ট বেশি পাবে, কিন্তু অন্যান্য সময়ও এর এফেক্ট কিন্তু থাকে, পরিবর্তন যুগের এফেক্ট কিন্তু থাকে। এছাড়া আরেকটা জিনিস হয়, সেটাকে বলা হয় দৃষ্টি সম্বন্ধ। অর্থাৎ তুমিও আমাকে দেখছো, আমিও তোমাকে দেখছি, ঠিক আছে, এটাকে বলা হয় দৃষ্টি সম্বন্ধ। তৃতীয় এবং নবম, তৃতীয় ভাবে বসে রয়েছে বুধ, নবম ভাবে বসে রয়েছে চন্দ্র। বুধ এবং চন্দ্র একে অপরকে মিউচুয়াল অ্যাসপেক্টের থ্রু দিয়ে দেখছে। বুধের সপ্তম দৃষ্টি আছে চন্দ্রের উপর, চন্দ্রের সপ্তম দৃষ্টি আছে বুধের উপর। এই ধরনের যে সংযোগ, এগুলোকে বলা হয় দৃষ্টি সম্বন্ধ। দৃষ্টি সম্বন্ধের মাধ্যমে কিন্তু আমরা সংযোগ বা যোগ এগুলো কিন্তু বিচার করি। এবং পরিবর্তন যোগ তো বললাম, আর তার সাথে রয়েছে একই ভাবে বসে যাওয়া একাধিক যোগ, সেগুলো তো সংযোগ বা যোগ তৈরি সেগুলো করছেই। চন্দ্রকুণ্ডলী, রবিকুণ্ডলী, আকালকুণ্ডলী আরো ভালো। এবার আমরা কিছু স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করবো, যেমন ষোড়শ বর্গ চালনী। একটু আগে বললাম ষোড়শ বর্গ চালনী কি, এবার আমি একটু ডিটেলে বলছি। D1 বা ন্যাটাল চার্ট হলো আমাদের লগ্ন গোষ্ঠী। এরপর আমরা আসি, এরপর আমরা যে 16টা সারণীর মধ্যে কিন্তু 16টা কিন্তু আমরা কিন্তু সবাই দেখি না, স্পেসিফিক কিছু কিছু চার্ট কিন্তু আমরা দেখি। যেমন আমি বলে দিচ্ছি এখানে D4 চার্ট, এটাকে আমরা দেখা হয় সম্পদ প্রয়োজন, অর্থাৎ একটা মানুষ জীবনে কতটা সম্পত্তি সে অধিকার করতে পারে। আচ্ছা, এখানে বুঝতে হবে এখানে আমরা দলিল প্রপার্টি, টাকা পয়সার কথা কিন্তু এখানে হচ্ছে না, লিকুইড প্রপার্টির কথা কিন্তু হচ্ছে না। যেগুলো আমাদের অ্যাসেট সেইগুলোর কথা আমরা কিন্তু এখানে বলছি। জমি জায়গা, ঠিক আছে, বিশেষ করে এটা আমরা দেখি জমি জায়গার জন্য। তার নিয়ে রিয়েল এস্টেট কত হতে পারে, এটার জন্য আমরা দেখা হয় কিন্তু D4 চার্ট। একটা আমরা হয় D7 চার্ট, এটা আমরা দেখি সন্তানদের জন্য, যে আমার সন্তান কতটা ভালো হবে বা সন্তানের জীবনে কি হচ্ছে, D7 চার্ট। D9 চার্ট খুব ফেমাস,
যে কোনো মানুষের বিয়ের আগে কিন্তু সবাই কিন্তু D9 চার্ট কিন্তু দেখে, কারণ D9 চার্ট থেকে আমরা দেখি আমাদের রিলেশনশিপ বা সম্পর্ক বিবাহিত জীবন কেমন এরকম যাবে, D9 চার্ট থেকে কিন্তু সেটাও দেখা হয়। D10 চার্ট আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চার্ট, মানুষের কর্মজীবন, আমার কর্মজীবন কেমন হবে, মানে একটা জাতকের কর্মজীবন কেমন হবে, যে কোন দিকে কাজ করলে তার ভালো হবে, D10 চার্ট থেকে ডিটেল কিন্তু দেখা যায়। এরপর একটা গুরুত্বপূর্ণ চার্ট হচ্ছে D12 চার্ট বা দ্বাদশাংশ চার্ট, ঠিক আছে, বাংলা বলাটা একটু কঠিন হবে। D12 চার্ট আমরা দেখি আমাদের বাবা মায়ের জন্য, বাবা মায়ের স্বাস্থ্য কিরকম থাকবে D12 চার্ট থেকে কিন্তু বলা যায়। D16 চার্ট, এখান থেকে আমরা দেখি লিকুইড ক্যাশ, আমাদের হাতে কতটা টাকা পয়সা লিকুইড ক্যাশ থাকবে, এটা কিন্তু ইমুভেবল প্রপার্টি, সোনা দানা, লিকুইড ক্যাশের জন্য আমরা দেখি D16 চার্ট। এবং গাড়ি, কতটা সে জীবনে গাড়ি সুখ সে ভোগ করবে কিনা, তার BMW হবে নাকি সুইফট ডিজায়ার হবে, এটা কিন্তু D16 চার্ট থেকে আমরা দেখি। এরপর একটা জিনিস আছে সেটাকে বলা হয় আচ্ছা D16 চার্ট, এইগুলি বড় আচ্ছা না পেপার আরো আছে। এছাড়া আমরা দেখি একটা কোষ্ঠী আরো কিছু জিনিস থাকে, যেমন চন্দ্রকুণ্ডলী, রবি কুণ্ডলী, এই দুটো জিনিস কিন্তু দেখা যায়। চন্দ্রকুণ্ডলী কি, চন্দ্র যে ঘরে বসে রয়েছে সেইটাকে লগ্ন বানিয়ে যে কোষ্ঠী ধরে সেটা হচ্ছে চন্দ্রকুণ্ডলী। এখানে আমি একটা জিনিস এখানে বলতে, যেটা আমি হয়তো মিস করে গেছি, একটা সূর্য রাশি, একটা ধনুরাশি, একটা লগ্ন, এইগুলো একটা ক্লিয়ার করে দিই সবার এখানে। মানুষের লগ্ন হচ্ছে তো প্রথম ভাবে যে রাশি পড়বে সেটা হচ্ছে তার লগ্ন। প্রথম ভাবে কারো যদি কন্যা রাশি থাকে সেই ব্যক্তি হবে কন্যা লগ্ন, প্রথম ভাবে কারো যদি মীন রাশি থাকে সেই ব্যক্তি হবে মীন লগ্ন, প্রথম ভাবে কারো যদি মেষ রাশি থাকে সেই ব্যক্তি হবে মেষ লগ্ন। এইবার এখানে একটা জিনিস সূর্য রাশি আর চন্দ্র রাশি, এই ধরনের মানুষের মনে কিন্তু খুব একটা কনফিউশন থাকে। আমরা অলওয়েজ বৈদিক অ্যাস্ট্রোলজিতে বা আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিতে, সনাতন ধর্মে আমরা অলওয়েজ কিন্তু চন্দ্র রাশিকে কিন্তু গুরুত্ব দিই। চন্দ্র যে রাশিতে বসবে মানুষের কিন্তু, এই যে বলি না মেষ রাশি, এই ব্যক্তি মেষ রাশির ব্যক্তি, এই ব্যক্তি কন্যা রাশির ব্যক্তি, অর্থাৎ আমরা বলতে চাইছি চন্দ্র সেই রাশিতে বসে রয়েছে। আমরা যখন বলি অমুক ব্যক্তি কুম্ভ রাশি, অর্থাৎ চন্দ্র তার কুম্ভ রাশিতে বসে রয়েছে। আমরা যখন বলি অমুক ব্যক্তি মেষ রাশি, চন্দ্র তার মেষ রাশিতে বসে রয়েছে। এইটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অর্থাৎ পাশ্চাত্য অ্যাস্ট্রোলজিতে কিন্তু সূর্য রাশিকে ওরা কিন্তু মেন হিসেবে ধরে, কিন্তু আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজিতে আমরা কিন্তু চন্দ্র রাশি বলে বর্ণনা করি। তো চন্দ্র রাশির যেহেতু আমাদের জীবনে যেহেতু রাশিফল আমরা প্রত্যেকেই দেখে থাকি, আজকের রাশিফল, দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল, তো রাশির একটা কিন্তু গুরুত্ব এই বৈদিক অ্যাস্ট্রোলজি কিন্তু রয়েছে। সেই কারণে চন্দ্রকে লগ্ন বানিয়ে যে পুষ্টি ধরে সেটা হচ্ছে চন্দ্রকুণ্ডলী। চন্দ্রকুণ্ডলী খুব গুরুত্বপূর্ণ হচ্ছে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়েদের প্রেগনেন্সির টাইমে চন্দ্রকুণ্ডলী একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মায়ের মন কিরকম থাকবে, প্রেগনেন্সির পর সেই মায়ের মনে কিরকম চেঞ্জ আসবে, এটা কিন্তু চন্দ্রকুণ্ডলী থেকে ধরা যায়। ছেলেদের ক্ষেত্রে চন্দ্রকুণ্ডলী থেকে তার মন কিরকম থাকবে, অর্থাৎ কাজের জায়গায় তার মন বসবে কি বসবে না, সেটা কিন্তু ওই চন্দ্রকুণ্ডলী থেকে ধরা যায়। এমন একটা এক্সাম্পল দিচ্ছি, দেখা যাচ্ছে লগ্ন কুণ্ডলী অনুযায়ী সে কর্মে খুব উন্নতি করছে, চন্দ্র কুণ্ডলী থেকে দেখা যাচ্ছে তার কর্মে তো উন্নতি হচ্ছে ঠিকই, কিন্তু তার ডিরেক্ট অ্যাসপেক্ট যাচ্ছে চতুর্থ ভাবে, দশম ভাবে ধরা যাক এখানে বসে রয়েছে রবি, রবি বসে রয়েছে সিংহ রাশিতে, চতুর্থ ভাবে তার ওদিকে রয়েছে কুম্ভ রাশি। যখন রবি সিংহ রাশিতে যখন কর্মভাবে যখন বসবে, এই ব্যক্তি কিন্তু সরকারি চাকরি অত্যন্ত পরিমাণে উন্নতি করবে এবং তার নাম যশ খ্যাতি সব পাবে। কিন্তু মূলত দিকে রয়েছে কুম্ভ রাশি, কুম্ভ রাশি রুলার হচ্ছে শনি, শনি আর রবি কিন্তু একেবারে শত্রু, শত্রু রাশিতে কিন্তু রবি দৃষ্টি যাবে, তখন কিন্তু সে মানসিক দিক দিয়ে অত্যন্ত পরিমাণে বিপর্যস্ত হবে। তো মনের ওপর এই যে চাপ, মনের ওপর এই যে প্রভাব, এইগুলো কিন্তু আমরা চন্দ্রকুণ্ডলী থেকে বিচার করতে পারি। এরপর একটা জিনিস হলো রবি কুণ্ডলী। রবি কুণ্ডলী আমাদের জীবনে এতটা পরিমাণে গুরুত্বপূর্ণ, তার কারণ চন্দ্র হচ্ছে আমাদের মনের কারণ, রবি হচ্ছে আমাদের আত্মার কারণ। এখানে আমাদের বুঝতে হবে রবি যার স্ট্রং থাকে সে জীবনে কিন্তু অনেক কিছু সেকেন্ডে অ্যাচিভ করতে পারে। রবি হচ্ছে আমাদের আত্মা, আমাদের কোর, আমাদের দিকে হচ্ছে আত্মা, সেটা কিন্তু রিপ্রেজেন্টেটিভ বাই রবি। রবি কিন্তু শিব ঠাকুরকে ডিরেক্ট বোঝায়, শিব ঠাকুর কিছু হচ্ছে রবি। আচ্ছা, সোজা কথা আমি যদি বলি, রবি হচ্ছে আমাদের ডিভাইন ম্যাসকুলিন, অর্থাৎ শিব ঠাকুর যে পরম শিব যাকে আমরা বলি সেটা হচ্ছে রবি। উল্টো দিক থেকে চন্দ্র, এটা হচ্ছে আমাদের মন এবং ডিভাইন ফেমিনিন অর্থাৎ মা, মা দুর্গা, মা ভগবতী, এই মায়ের কারক হচ্ছে চন্দ্র। কারণ চন্দ্রের কিন্তু চন্দ্রকুণ্ডলী একটা আলাদা গুরুত্ব, রবি কুণ্ডলীর একটা আলাদা গুরুত্ব। এবার এইগুলো যখন আমরা ইউজ করি বেশিরভাগ ভ্যালিডেশনের জন্য, দেখা যাচ্ছে লগ্ন কুণ্ডলীতে কারো একটা কোনো কর্মাধিপতি ধর্মাধিপতি রাজ্য রয়েছে। এবার কর্মাধিপতি ধর্মাধিপতি রাজ্যটা কি জিনিস, নবমপতি আর দশমপতি যখন একত্রিত ভাবে কেন্দ্রে বা ত্রিকোণে যখন বসে যাবে, তখন কিন্তু ধর্মাধিপতি কর্মাধিপতি রাজ্য কিন্তু তৈরি হবে। এই সেম রাজ্য যদি কারো চন্দ্র কুণ্ডলীতে দেখায়, যদি কারো রবি কুণ্ডলীতে দেখায়, তখন আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এই ব্যক্তির কিন্তু মানে সেটাকে স্ট্রেংথ অ্যাড করছে যে এটা হবেই।
মানে এটা একটা কনফার্মেশন অ্যাড করে দেয়, একটা লেভেল অফ সিকিউরিটি অ্যাড করে দেয়। যেমন আমরা দরজার কাছে খুলে দিলাম, বাইরে একটা গেট দিচ্ছি, তাহলে আমরা ডবল সিকিউর হয়ে গেলাম। সেই রকম ভাবে এই চন্দ্রকুণ্ডলী বা রবিকুণ্ডলীকেও যদি আমরা বিচার করি, কোন একটা ইভেন্ট যে দেখাচ্ছে এই ব্যক্তি অমুক দিনে একটা কোনো ফাঁড়া আছে, সেটা যদি চন্দ্রকুণ্ডলীতেও দেখায় এবং সেটা যদি রবিকুণ্ডলীতেও দেখায়, তাহলে আমরা বুঝতে পারি হ্যাঁ এরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব প্রবল। ভ্যালিডেশনের জন্য আমরা কিন্তু ইউজ করি। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে পাকা লগ্ন বা আরুধা লগ্ন। একটা মানুষকে আমি নিজে জানি আমি কেমন, সামনের যে মানুষ রয়েছে সে আমাকে কিরকম ভাবে বুঝবে, বা পাড়া প্রতিবেশী বা আশপাশের লোকজন আমাকে কি নজরে দেখে, সেটা কিন্তু পুষ্টি থেকে বোঝা যায়। সেটা হচ্ছে পাকা লগ্ন বা আরুধা লগ্ন। এটা কি করে বিচার করতে হবে? লগ্নপতি যে ভাবে বসবে সেই ভাবটাকে লগ্ন মানিয়ে নিতে হবে, এবং তখন সে বিচার করে দেখতে হবে তার লগ্নের উপর কিরকম প্রভাব আসছে। সেইটা দেখে আমরা বুঝতে পারি যে সামনের জন আমার সম্পর্কে কি ব্যাপার, যে সামনের জন আমাকে কিভাবে পারসিভ করছে। আমি মানুষটা হয়তো ভালো হতে পারি, কিন্তু সামনের জন্য আমাকে চোখ সেটিং ভাবতেও পারে। সেইটা বোঝা যাবে কিন্তু পাকা লগ্ন বা আরুধা লগ্ন। লগ্নপতি যার লগ্নে বসে যাবে, অর্থাৎ ধরে যাক কারো মিথুন লগ্নে বুধ বসে গেছে লগ্নে, তার লগ্নপতি যখন লগ্নে বসে যাবে তখন সেই ব্যক্তি বুঝে যেরকম সামনের জন্য তাকে ঠিক সেরকম ভাবেই কিন্তু দেখবে। এই ছাড়া লগ্নপতি যখনই অন্য কোনো ভাবে বসবে, সে নিজে হয়তো একরকম কিন্তু সামনের জন কিন্তু তাকে অন্যভাবে কিন্তু তখন সেটা কিন্তু দেখবে। এইটা হচ্ছে আমাদের পাকা লগ্ন বা আরুধা লগ্ন। বৃহৎ পরাশরী হরশাস্ত্রে পরাশরমণি D9 চার্টকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে বলেছেন D9 চার্ট হলো D1 চার্টের আত্মা। কেন? এর কারণ আছে ডিসকাশন। D1 চার্টকে আমরা বলতে পারি একটা ফুল এইচডি টিভির মতো। তোমার বাড়িতে একটা খুব ভালো টিভি রয়েছে, কিন্তু সেই টিভিতে যে সিগন্যালটা আসছে সেটা যদি খারাপ হয়, টিভিটা ফুল এইচডি, তাদের যে সিগন্যালটা আসছে সেটা হচ্ছে 480p বা VGA কোয়ালিটি খুব খারাপ, তাহলে কি তোমার সেই অনুষ্ঠানটা দেখে বা দেখে কি ভালো লাগবে? একদমই না। সেই কারণের জন্য আবার কারো বাড়িতে টিভিটা হয়তো খারাপ, কিন্তু তার সিগন্যালটা খুব ভালো আসছে, কোয়ালিটি তখন কিন্তু ভালো হবে। এই জায়গাটা কি আসে হচ্ছে D1 চার্ট এবং D9 চার্ট। D1 চার্ট হচ্ছে টিভি আর D9 চার্ট হচ্ছে সিগন্যাল। কারণ D1 চার্ট যদি খুব ভালো হয় কিন্তু D9 চার্ট যদি খারাপ হয়, জীবনে কিন্তু অনেক সমস্যা দেখা দেবে, এবং যে যোগগুলো রয়েছে সেই যোগগুলো কিন্তু ফলীভূত হবে না বা কম ফলীভূত হবে, বা হয়তো তার যে যোগ মানে সে ভাবছে হয়তো আমি 100 টাকা পাবো, তার বদলে সে হয়তো পাবে 50 টাকা। কেন? তার কারণ তার D1 চার্ট হয়তো ঠিক আছে, কিন্তু D9 চার্টে গিয়ে তা কিন্তু খারাপ কিন্তু হয়ে আসে। আবার তার D1 চার্ট খারাপ কিন্তু D9 চার্টে কিন্তু খুব ভালো, তখন কিন্তু তার জীবনে কিন্তু সেই খারাপ হলেও তার জীবন হয়তো তার 10 টাকা পাওয়ার কথা সে হয়তো 20 টাকা পাবে, তার জীবনটা কিন্তু সোজা হবে D9 চার্ট যদি কোনো ভালো থাকে। ইভেন D9 চার্টের গুরুত্ব এতটাই বেশি যে সমস্ত প্রেডিকশন আমরা D1 চার্ট দিকে করি, সেম প্রেডিকশন কিন্তু আমরা D9 চার্ট দিকেও করতে পারি। কোনো একটা গ্রহ D1 চার্টে হয়তো নিচস্থ রয়েছে কিন্তু সে D9 চার্টে গিয়ে উচ্চস্থ হয়ে গেছে, তখন কিন্তু সেই গ্রহটা কিন্তু খুব শুভ ফল কিন্তু তাকে D1 চার্টে নিচস্থ হয়েও D9 এ যেহেতু উচ্চস্থ, সে কিন্তু ভালো প্রভাব কিন্তু ডেলিভার করতে পারে। সেই কারণের জন্য D9 চার্টকে আমরা কিন্তু D1 চার্টে আত্মা কিন্তু ন্যাটাল চার্টের সাথে সাথে D9 চার্ট কিন্তু অ্যানালিসিস করা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে না, সেটা যদি আমরা না করি আমরা কিন্তু অনেক অ্যাসপেক্ট কিন্তু আমাদের বাদ চলে যাবে। মানুষের জীবনে মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যয়দশার যে ভূমিকাটা, ওটা তুমি একটু বলো। হ্যাঁ, মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যয়দশা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক মানুষের জীবনে দেখা যায় শখের প্রচুর রাজযোগ রয়েছে, মনোযোগ রয়েছে, তার কর্ম খুব ভালো, কিন্তু কিছুই হচ্ছে না। কেন? তার কারণ হচ্ছে দশা। ধনযোগ কিন্তু দশাতেই ফলীভূত হবে। দেখা যাচ্ছে, আচ্ছা এটা বলে রাখতে হবে, কোন গোষ্ঠী কিন্তু 100% ভালো হয় না, 100% খারাপ হয় না। গোষ্ঠীর থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জীবনে কি দশার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমি যে আমার গুরুদেব রয়েছেন, উনি একটা কথা খুব বারবার বলেন, ঈশ্বরের কাছ থেকে কোনো ভালো গোষ্ঠী চাইতে হয় ভালো দশার সিকোয়েন্স। দশার একটা সিকোয়েন্স আছে, দশার সিকোয়েন্সটা একটু বলি। যদি কারো জীবন শুরু হয় রবি দশা নিয়ে, সবার আগে আসবে রবির মহাদশা, তারপর আসবে চন্দ্রের মহাদশা, তারপর আসবে মঙ্গল, তারপর আসবে রাহু, তারপর আসবে বৃহস্পতি, তারপর আসবে শনি, তারপর আসবে বুধ, তারপর আসবে কেতু, তারপর আসবে শুক্র, এবং তারপর আবার চলে আসবে রবি। এই মহাদশার পুরো সময় হলো 120 ইয়ার্স, 120 বছর হচ্ছে পুরো 9টা গ্রহের মহাদশার হচ্ছে 120 বছর। আগেকার দিনে মনে করা হতো একটা মানুষ 120 বছর বাঁচে, আজকালকার দিনে সেটা একেবারে সম্ভব নয়। সম্ভব মানুষের 70-80 বছরের মানুষের জীবন শেষ হয়ে যায়। তো একটা মানুষ কখনোই 9টা গ্রহের মহাদশা করতে পারে না, কারণ মহাদশার টাইম পিরিয়ড খুব বড় হয়, খুব বড় হয়। যেমন রাহুর মহাদশা চলে 18 বছর, বৃহস্পতির মহাদশা 16 বছর, শুক্রের মহাদশা তো আরো বেশি 20 বছর চলে। তো এইরকম। এবার দেখা যাচ্ছে
সেই এবার দেখা যাচ্ছে দশার সিকোয়েন্স অনুযায়ী তার যে ধনযোগ আছে সেইটা আসবে সেই ব্যক্তির বয়স যখন হবে 110 বছর। তাহলে কি সেই 110 বছর ব্যক্তি বাঁচবেই না, তার জীবনে সেই ধনযোগ কোনোদিন ফলীভূত হবেই না। আবার দেখা যাচ্ছে তার জীবনে ধনযোগ আসছে যখন সেই ব্যক্তির বয়স 3 বছর, সবে জন্মেছে সেই সময় তার ধনযোগ চলে এসছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, যখন সেই শিশুর যখন ধনযোগ আসবে এর প্রভাবে কিন্তু বাবা মায়ের আয়ের উন্নতি কিন্তু বৃদ্ধি পেতে পারে। তার কারণ শিশুটার তো ধনযোগ, সে তো পয়সা কামিয়ে আনতে পারবে না, তখন তার যে গ্রহ সেটা কিন্তু তার বাবা মাকে দিয়ে সেই উপার্জন করিয়ে সেই শিশুর জন্য কিন্তু সেই পয়সা কিন্তু খরচ করাবে। কিন্তু এবার সেই শিশুর ক্ষেত্রে কি হবে, সেই তার জীবনে তো ধনযোগ দরকার, তো সেই তখন কি হবে, তার আত্মীয় স্বজন, তার দাদু দিদা বাড়িতে এসছে, মামা মামি বাড়িতে এসছে, যাওয়ার আগে হাতে 100 টাকা বুঝে দিয়ে চলে গেল। এই শিশুর জন্য তখন সেটাই ধনযোগ, কারণ সে তো কিছু ইনকামই করতে তাদের 100 টাকা এমনি চলে এলো। এইভাবে কিন্তু ধনযোগ ফলীভূত হয়, কিন্তু সেটা কাইন্ড অফ মিস্ট্রি হয়ে গেল, কারণ সেই ব্যক্তি যেহেতু কম বয়স তখন কোনো ভ্যালু রইল না। ঠিক আছে। আবার দেখা যাচ্ছে তার জীবনে খুব প্রচন্ড একটা লসের সম্ভাবনা রয়েছে, বিরাট তার আর ক্ষতি হবে। কখন তার বয়স 5 বছর, 5 বছর বয়সে একটা শিশুর জীবনে কি ক্ষতি হতে পারে, সে হয়তো মা হয়তো তাকে 10টা টাকা দিয়েছিল, যা তার থেকে প্রোটিন কিনে আন, সে যা হয় 10টা টাকা রাস্তা করে হারিয়ে গেছে, তখন সেটাই তার জন্য কিন্তু ক্ষতি, তখন এইভাবে কিন্তু বেরিয়ে যায়। আবার দেখা যাচ্ছে কারো একটা বিরাট বড় কোনো ফাঁড়া আছে জীবনে, কিন্তু যখন তার বয়স হবে 120 বছর, 120 বছর সেই বাঁচবেই না, তার জীবনে সেই ফাঁড়া বা সেই অ্যাক্সিডেন্টটা হলো না। সেই কারণে দশার সিকোয়েন্স কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন আমরা সেই ধনযোগ রাজযোগ বা ফাঁড়া এই ধরনের কথাবার্তাগুলো বলি। যোগ যদি দশা হিসেবে সাপোর্ট করে তবেই কিন্তু সেই মানুষের জীবনে ফলীভূত হবে। রাজযোগ বা ধনযোগ মানুষের জীবনে সবচেয়ে কার্যকরী হয় তখন যখন সেটা যদি কারো 25 থেকে 35 বছর বয়সের মধ্যে কোনো মানুষ যদি ধনযোগ বা রাজযোগ যদি পায়, তখন কিন্তু সেটা সবচেয়ে বেশি ফলীভূত কিন্তু হয়, তাছাড়া কিন্তু এমনি নিষ্ক্রিয় হয়ে যায়। আবার অ্যাক্সিডেন্টের জন্য কারো যদি অনেক বেশি বয়সে আসে তখন মানুষের সবকে ধন্যবাদ দেওয়া উচিত, যে সেটা আমি পাবো না, তখন তো আমি বাঁচবোই না, তো আমার কিছু যায় আসে না। তো এই দশাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, মহাদশা কিন্তু খুব বড়। এবার দেখা যাচ্ছে কারো 6ষ্ঠ ভাবের অধিপতি মহাদশা চলছে 6 নম্বর ভাবে, তাহলে কি সাথে তার সারা পুরো মহাদশা জুড়ে কি সে অসুস্থ থাকবে, পুরো মহাদশা জুড়ে কি সে প্রদেশের মধ্যে ঢুকে রাখবে, পুরো মহাদশা জুড়ে কি 70 ভাবে ভুগবে, একদমই নয়, কখনোই নয় সেটা। সেই 6ষ্ঠ ভাবের অধিপতির মহাদশায় তার জীবনে উন্নতিও হবে, সে জীবনে কাজও করবে, সেই জীবনে পয়সা ইনকাম করবে, তার ফ্যামিলিকেও প্রতিপালন করবে। সেইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অন্তর্দশা। সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের জীবনে হচ্ছে অন্তর্দশা, কারণ অন্তর্দশা কোনো একটা স্পেসিফিক দশার টাইমিং কিন্তু আমাদের বলে, যখন আমরা টাইমিং অফ ইভেন্ট যখন প্রেডিক্ট করি কোনো একটা ঘটনা কখন ঘটবে, তখন কিন্তু অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা বলতে পারি, ধরা যাক আমরা কোনো একটা অ্যাপ থেকে খাবার অর্ডার দিয়েছি, এই খাবার অর্ডার দেওয়াটা হচ্ছে মহাদশা, অর্ডারটা যে তারা রিসিভ করলো এটা হচ্ছে গিয়ে অন্তর্দশা, এবং সেই অর্ডারটা আমার বাড়ি থেকে ডেলিভার করে দিল প্রত্যন্তর দশা। অর্থাৎ মহাদশা একটা কোনো ঘটনা প্রমিস করছে, অন্তর্দশা সেই প্রমিসটা কোন সময় ফলীভূত হবে তার একটা টাইমিং দিয়ে আমাকে বলে দিচ্ছে, এবং প্রত্যন্তর দশা সেই ঘটনাটাকে আমার সঙ্গে ঘটিয়ে দিচ্ছে। এইখানেই আসে হচ্ছে, এই জন্য সবসময় বলি জ্যোতিষে প্রত্যন্তর দশা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যন্তর দশাই কিন্তু মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট বলো বা বড় কোনো অ্যাচিভমেন্ট বলো এগুলো কিন্তু প্রত্যন্তর দশাই টেনে দেয়। মহাদশা মানে প্রমিস করে, অন্তর্দশা তার টাইমিংটা বলে, এবং এক্সাক্ট সেই জিনিসটা ডেলিভার করার দায়িত্ব হলো কিন্তু প্রত্যন্তর দশা। এটাই হচ্ছে মানুষের জীবনে মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশার ভূমিকা। তাহলে সবাইকে এখানেই বলছি, আমাদের পডকাস্টটা এখানে এন্ড করছি। আবার তোমাদের দর্শক বন্ধু কোনো যদি প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, সেই প্রশ্নগুলি নিয়ে আমরা পরবর্তী পডকাস্টে আবার দাদাকে বলবো। এখনকার মতো এখানে পডকাস্টটা এন্ড করছি, নমস্কার।